একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজ আমাদের সঙ্গে থাকবেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং তার ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে একটা ধারণা আমরা পেতে পারি। প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘ সফর করছেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো জাতিসংঘ নাকি ডক্টর ইউনূসকে অপসারণ করেছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। ওদিকে ফেসবুকের একটি স্যাটার পেজ থেকে মজা করার জন্যই এমন মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। একইভাবে ফেসবুকের আরেকটি স্যাটার পেজ থেকে জানানো হলো স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন কোনোভাবেই আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না। মিথ্যা এই তথ্যটিও এখন ভাইরাল। এখানেই শেষ নয়, মজা করার নামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়েও ছড়ানো হয়েছে অপমানজনক বক্তব্য। দর্শক, চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। জনপ্রিয় গণমাধ্যম সময় টেলিভিশনের লোগো, কালার এবং ফন্ট সহ পুরো ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে একটি ফেসবুক পেজ। এরপর মজা করে ক্রমাগত আপত্তিকর ও অপমানজনক পোস্ট করা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে। এই যেমন এই পোস্টে তারা দাবি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন কোনোভাবেই আমি আওয়ামী লীগকে আটকাতে পারছি না। সত্যিটা হলো এমন কথা তিনি বলেননি। একইভাবে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নকল করে তৈরি করা হয়েছে একটি স্যাটায়ার ফেসবুক পেজ। তারপর সেখান থেকে ছড়ানো হলো সংবেদনশীল গুজব, প্রধান উপদেষ্টাকে নাকি অপসারণ করেছে জাতিসংঘ। এই গুজবটি পরবর্তীতে অনেকে শেয়ার করে ভাইরাল করে দেন। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একটি ছাগল বুকে নিয়ে দেয়াল থেকে নামছেন। ক্যাপশনে লেখা, আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসভবন থেকে ছাগল চুরি করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে পুরো ভিডিওটি যে ফেক সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয়, আরেকটি স্যাটায়ার ফেসবুক পেজ থেকে যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন নকল করে ক্রমাগত আপত্তিকর ও অপমানজনক পোস্ট করা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে। যেমন একটি ফটোকার্ডে তারা দাবি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন আওয়ামী লীগের ওপর আঘাত মানে ৭১-এর অসম্মান। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল উদ্দেশ্যমূলকভাবেই ছড়ানো হচ্ছে গুজব, এবং সেটি মূলত দুইভাবে, স্যাটায়ার পেজ থেকে এবং এআই দিয়ে। লক্ষাধিক ভিউ এবং হাজারেরও উপরে শেয়ার হয়েছে সব মিথ্যা তথ্য। এই বাস্তবতায় বিশেষজ্ঞদের একটিই বার্তা, সাবধান, দেখা মাত্রই বিশ্বাস করবেন না, বারবার যাচাই করুন। রাকিব হাসান, ৭১, ঢাকা। তাহলে দেখা যাচ্ছে দর্শক, নতুন এক মাথা ব্যথার নাম হয়ে দাঁড়িয়েছে এই স্যাটায়ার ফেসবুক পেজ। স্যাটায়ার বা মজা করার নামে বিভিন্ন গণমাধ্যমে ডিজাইন নকল করে ছড়ানো হচ্ছে অপমানজনক এবং আপত্তিকর পোস্ট। ফেসবুক ব্যবহারকারীরা হচ্ছেন বিভ্রান্ত আর ভুক্তভোগীরা হচ্ছেন বিব্রত। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা। আমরা কথা বলি। তানভীর হাসান জোহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনার চোখেও নিশ্চয়ই পড়েছে যে গণমাধ্যমগুলো আসলে আলোচনায় আছে, প্রত্যেকের ডিজাইন, তাদের ফন্ট, তাদের কর্পোরেট কালার সব কিছুকে একেবারে হুবহু নকল করে খুব আপত্তিকর একটা নাম দিয়ে স্যাটায়ার পেজগুলো খোলা হচ্ছে। তারপর হর হামেশা সেগুলো গুজব ছড়ানো হচ্ছে এবং অনেকে সেটা শেয়ার করছে। আমি আপনার কাছ থেকে আইনগত দিকটা শুরুতে জানতে চাই, মানে এরকম করাটা কি কোনোভাবে কোনো আইন আসলে এটাকে সিদ্ধ হয় কিনা কোনো আইনে, এবং আমরা আসলে কী ধরনের ব্যবস্থায় বা নিতে পারি এক্ষেত্রে? জি, ধন্যবাদ। আসলে বাংলাদেশে কিন্তু যথাযথ পরিমাণ আইন আছে, কিন্তু সেটার আসলে প্রয়োগটা নাই। সেই প্রয়োগটা আসলে নিশ্চিত করাটা খুব জরুরি। আমাদের কপিরাইট আইন আছে, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ আছে। এছাড়াও যারা একটি সুনির্দিষ্ট ব্র্যান্ডকে পুঁজি করে অপতথ্য প্রকাশ করে বা তারা এটা ছড়ায় দেয়, ফৌজদারি কার্যবিধিতেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আমরা আসলে আইনের প্রতি অনেকে আস্থাশীল না। এইসব ঘটনা তারা আসলে এড়িয়ে যায়, অনেক সময় আইনের প্রতিকার নিতে চায় না, এবং দৃশ্যমান কোনো উদাহরণও নেই যে সুনির্দিষ্ট কোনো পেজ এ জাতীয় কর্মকাণ্ড একাধিকবার করে তাদেরকে জেল জরিমানা কিংবা তাদেরকে শনাক্ত করে আইনের কাঠগড়ায় আনা হয়েছে। যদিও এটার সংখ্যা অত্যন্ত বেশি,
আমি বলতে পারি আমাদের বিভিন্ন সমীক্ষা দিয়ে গিয়েছে যে 1000-এর উপর প্রতি 4 মাসে খুব সিভিয়ার লেভেলে ফেক নিউজ স্প্রেড করা হয় এবং সেগুলো থানায় তার 1/3 অভিযোগ হয় এবং তদন্ত এবং মামলাতে আসলে গোটা কয়েক রূপান্তরিত হয় কিনা সেটা আসলে সন্দেহ আছে। তো সুতরাং একটি উপায় সেটা হচ্ছে যে আইনে প্রয়োগ করা, সঠিক তদন্ত করা। এখন মুশকিল হচ্ছে আইনের যে প্রয়োগটা করা হবে, কারা আসলে এটা চালাচ্ছে, দেশে না দেশের বাইরে, এই জিনিসটা খুঁজে বের করার যে প্রশিক্ষণ, যে প্রযুক্তি, সেটাতে আমরা আসলে কতটা সক্ষম? মানে আমরা মামলা করতে পারি, সেই হিসেবে এদেরকে ট্রেস করা, খুঁজে বের করা কতটা সক্ষম আসলে আমরা? দেখুন, বাংলাদেশে ইতিমধ্যে যে ধরনের ইন্টারসেপশন ইকুইপমেন্ট কিংবা বিটিআরসিতে কিংবা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে যে জাতীয় নজরদারির ইকুইপমেন্ট আছে, সেই জাতীয় নজরদারি ইকুইপমেন্টের মাধ্যমে সুনির্দিষ্টভাবে আসলে অবশ্যই সম্ভব। যদি কিনা অনেক সময় অনেকে ভিপিএন টেকনোলজি ব্যবহার করে, সেক্ষেত্রে আসলে ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে যে ক্রস কান্ট্রি যে সকল সার্ট আছে তাদের সাথে আইনি যোগাযোগ করার মাধ্যমে সুনির্দিষ্টভাবে অবশ্যই এটা নির্ণয় করা সম্ভব। এবং ডিজিটাল অ্যানোনিমাস কিংবা দূর দেশ হতে আপনি লুকিয়ে অবাঞ্ছিত অবস্থায় ইলেকট্রনিক্যালি এরকম ফেক নিউজ আপনি আসলে ছড়ানোটা কিছুটা কম এখন অসম্ভব। অবশ্যই প্রত্যেকটি ব্যক্তি ইলেকট্রনিক আইডেন্টিটি বহন করে এবং সেটা আইনের আওতায় তদন্ত সাপেক্ষে নির্ণয় করা সম্ভব। এটা তো শুধু গণমাধ্যমে যারা কাজ করেন বা গণমাধ্যম হিসেবে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটাই না, এক একজন ব্যক্তি, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকেও তো টার্গেট করা হচ্ছে। তাদের নামেও আসলে এরকম স্যাটার পেজ থেকে নানা মুখে অপমানজনক বক্তব্য তুলে ধরা হচ্ছে। সচেতনতার জায়গাটা আসলে কি করা যেতে পারে? অর্থাৎ আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি, সেই হিসেবে কি ধরনের সেটিংসটাকে আমরা ব্যবহার করতে পারি মেটার, যেটা দিয়ে আসলে আমাদেরটা কেউ ক্লোন করলে আমরা হয়তো বুঝতে পারবো বা ক্লেম করতে পারবো, রিপোর্ট করতে পারবো? জি, ধন্যবাদ। আমি খুব দুঃখজনক হলো সত্যি, শুধুমাত্র যদি মেটার প্রসঙ্গ আসে, তাদের কিন্তু রিপোর্টিং সিস্টেমটা এখনো সম্পূর্ণ না। আমরা রিপোর্ট করলেও যেহেতু এটা একটা রোবট এবং এআই বেসড একটি সিস্টেম, তাদের নির্দিষ্ট অ্যালগোরিদমে নির্দিষ্ট সংখ্যক রিপোর্ট একইভাবে জেনারেটেড না হলে পরে তখন তারা এই কন্টেন্টটাকে আমলে নেই না। তো যার কারণে মেটার আসলে বেশি পরিমাণ এখানে ইনভেস্টমেন্ট করা উচিত, যেটা হিউম্যান ফ্রেন্ডলি, এবং তাদের রোবটের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে রিয়েল টাইম লিগাল ইস্যুটাকে তারা আরো বেশি, লিগাল টিমটাকে হিউম্যান বেসড করলে পরে যে কেউ কোনো রিপোর্ট করলে হিউম্যান অ্যান্ড ড্যাশবোর্ড যদি এটা যাচাই বাছাই করে, তাৎক্ষণিকভাবে যদি এটা রিমুভ করে দেয়, তাহলে এই জাতীয় অপতথ্য কিন্তু অনলাইনে থাকবে না। কিন্তু আমাদের মেটার কর্মচারীর সংখ্যার তুলনায়, বিশেষ করে লিগাল টিমের কর্মচারীর সংখ্যার তুলনায় বৈশ্বিক এত ইউজার ফেক আইডি ডেটা থাকার কারণে এবং অনেকগুলো দেশের সাথে তাদের এমলেট বা ডিপ্লোম্যাটিক চুক্তি না থাকার কারণে তারা রোবট ডিপেন্ডেন্ট। তো যার কারণে এই জাতীয় বিষয়গুলো হয়ে থাকে। তারপরও আমি একটি বিষয় বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, সেটা প্রতি মাসে অন্তত 2বার করে দেখছি আপডেট হয়। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা রিপোর্ট করি তাহলে অবশ্যই সুফল আমরা পাবো এবং হয়তো বা মেটা একটা পর্যায়ে আপনার রেসপন্সকে রেসপেক্ট করে তারা ওই কন্টেন্ট রিমুভ করে ফেলবে। হ্যাঁ, এর আগে বিভিন্ন সময় যখন আপনি যুক্ত হয়েছেন তখন একটা সাধারণ প্রশ্ন সববারেই কম বেশি বিশেষজ্ঞদেরকে করা হয়েছে, আপনার কাছে আমরা জানতে চেয়েছি, বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাই। ধরুন আমাদের দেশে যদি মেটা বলুন, গুগল বলুন বা এরকম বড় টেক জায়ান্টদের যদি কোনো অফিস থাকে, সেই হিসেবে আসলে কি গুজবগুলো সমাধান করাটা বেশি সহজ হয়? যদি সহজ হয়ে থাকে তাহলে এই সমস্ত অফিসগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা আসলে কেন আলোচনাটা করতে পারছি না? কোথায় আসলে বাধাটা তৈরি হয়? দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটি কমন এজেন্ডা আছে, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড স্টেবল গভর্নমেন্ট, স্টেবল গভর্নেন্স। তারা আসলে এটা খুব মেনে চলার চেষ্টা করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনি জানেন যে গত কয়েক বছর হোক এখন বর্তমানে হোক, যতক্ষণ না একটা স্থিতিশীল একটি পর্যায়ে তাদের দৃষ্টিতে, আমি যেটা বলতে চাই তাদের দৃষ্টিতে আলোকিত স্থিতিশীল সরকার এবং জিডিপিআর, ডেটা প্রোটেকশন রেগুলেশন, এই কয়েকটি বিষয় যতক্ষণ বা প্রাইভেসি যতক্ষণ না তারা মেনটেন না হবে, ততক্ষণ তারা কিন্তু কোনো অবস্থাতেই আমাদেরকে ড্যাশবোর্ড এবং অফিস কোনোটাই দেবে না। আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে, আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশে ফেসবুক, মেটা সহ অন্যান্য সবার কিন্তু ড্যাশবোর্ড আছে,
এবং সেখানে সাইবার পুলিশ চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং জি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। সুতরাং এই বিষয়গুলো চালালে পরে আমাদের মনে হয় আমরা অবশ্যই একটা সুফল পাবো। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে আছি এবং শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে কয়েকটা টিপস নিতে চাই, যাতে করে প্রান্তিক অঞ্চলের মানুষও আসলে একটু সন্দেহ করা শুরু করেন, অর্থাৎ পোস্ট দেখা মাত্র তারা বিশ্বাস করবেন না। তারা আসলে কি করতে পারেন, তাদের জন্য 2-3টা টিপস আপনি আমাদেরকে দেবেন। জি। দেখুন, আপনি যদি কোনো ভুয়া পেজ এবং যে কোনো কিছু বুঝে না বুঝে লাইক কমেন্ট হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? তানভীর জোহা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এখন আবার পাচ্ছি, কিন্তু একটু একটু হরাইজন্টাল করতে হবে, রোটেট করে নিতে হবে আর কি। আচ্ছা, রোটেট করেছি, এখনো রোটেট হয়নি না? এই যে হ্যাঁ, এবার পেলাম। জি 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 জি। আসলে আমি বলবো, বক্তব্যটি বলবো। কয়েকটা টিপস আমি জেনে আলাপটা শেষ করব। আমি একটুখানি বলতে চাইছি, সেটা হচ্ছে যে কেউ যদি কোনো পোস্ট লাইক কমেন্ট শেয়ার করে ফেলে কোনো ফেক নিউজে, আমাদের প্রচলিত আইনে এটা কিন্তু একটা অপরাধ। আপনি কিন্তু বলতে পারবেন না আপনি না যাচাই বাছাই করে আপনি এটা বুঝতে পারেননি। যখন আপনি গ্রেফতার হয়ে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু কেউ রক্ষা কবচ থাকবে না। সুতরাং আমাদের কিন্তু বুঝতে হবে সিটিজেন জার্নালিজমটা কি, কি আমাদের দায়িত্বটা কি, কোনো ফেক নিউজ বা রিয়েল নিউজ কি স্প্রেড করা কিনা সোশ্যাল মিডিয়াতে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি আমি এইটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো কিছু যাচাই বাছাই করার জন্য তৎসংশ্লিষ্ট থানার ওসি কিংবা 999-এর কাছেও কিন্তু টেলিফোন করে হলেও থানার ওসির মাধ্যমে আপনি যে কোনো প্রকার কোনো রিউমার, দুর্ঘটনা, সঠিক ঘটনা স্থানীয় থানার অফিসার ইনচার্জকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। এবং আমাদের আমাদের প্রসিদ্ধ যে সকল পত্রপত্রিকা আছে সে সকল নিউজগুলো হয়তোবা আপনি সঠিক বলে বিবেচিত করলে পরে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে সামাজিক মাধ্যমে এই জাতীয় বিষয়গুলো নিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছিলেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তানভীর জোহা। এবং আপনারা যখন দেখতে পাচ্ছেন যে দেশের প্রায় সব যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর লোগো, ডিজাইন, কালার, ফন্ট সব কিছু নকল করে আসলে বিভিন্ন রকমের স্যাটায়ার পেজ থেকে নানা রকমের পোস্ট করা হচ্ছে এবং অনেকেই সেটা বিশ্বাস করে শেয়ারও করে ফেলছেন। কাজেই শেয়ার করার আগে অবশ্যই সেইটার ফ্যাক্ট চেক করে নিতে হবে। এবং যতটুকু আমাদের যিনি বিশ্লেষক তিনি ছিলেন, তিনি বললেন যে আসলে এই ফ্যাক্ট চেকগুলো 2-3 বার করে করতে হবে এবং একই সঙ্গে দেখে নিতে হবে যে কোন পেজ থেকে এটা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত চ্যানেলের নাকি সেই চ্যানেলেরকে বিকৃত করে কোনো পেজ থেকে এটা হচ্ছে, সেটা আসলে খেয়াল করে নিতে হবে। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারে। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেলারি দেখতে পাচ্ছেন fns.gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।